আচ্ছা, দেখো, আজকে হরমোন পড়াবো। হ্যাঁ, হরমোন। আজকে আমি কোনো নোটস নিয়ে বসিনি, যা মনে আসছে তাই পড়াচ্ছি। হ্যাঁ, আমি নোটসটা পরে পাঠিয়ে দেবো। দেখো, হরমোন, খালি শুনতে থাকো। হরমোন। আচ্ছা, হরমোন শব্দটি এসছে হরমাউ থেকে। হরমোন শব্দটি এসছে হরমাউ থেকে, যার অর্থ হলো উত্তেজিত বা জাগ্রত করা। এটার ইংরেজি হলো ইনহিবিশন। ইনহিবিশন, ঠিক আছে। উত্তেজিত করা, জাগ্রত করার ইংরেজি হলো ইনহিবিশন। ইনহিবিট, ইনহিবিট শুনে থাকবে, ইনহিবিট। তো হরমোন শব্দটা এসছে হরমাও থেকে, যার অর্থ হলো উত্তেজিত করা বা জাগ্রত করা। ইংরেজি হচ্ছে ইনহিবিশন বা ইনহিবিট। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, হরমোন আবিষ্কার করেন, হরমোন আবিষ্কার করেন 1905 সালে বেলিস অ্যান্ড স্টার্লিং। বেলিস এবং স্টার্লিং 1905 সালে হরমোন আবিষ্কার করেন। ঠিক আছে, দুটো কোশ্চেন হয়ে গেল। হরমোন কথার অর্থ কি আর হরমোন কে আবিষ্কার করেন, দুটো এসছে পরীক্ষায়। নেক্সট, 1905, 1905 কি হয়েছিল? বঙ্গভঙ্গ। 1905 কি হয়েছিল? বঙ্গভঙ্গ। আইএনসির সভাপতিকে হেনরি কটন। হেনরি কটন আইএনসির সভাপতি। এর পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন? রাখি বন্ধন উৎসব চালু করলেন। রাখি বন্ধন উৎসব। আর কি হলো? 1906 সালে তৈরি হলো প্রথম ভারতের দ্বারা চালিত বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, ঠিক আছে। কে তৈরি করলেন? অরবিন্দ ঘোষ। মানে জাতীয় শিক্ষানীতি, মানে যেটা ঠিক করবে ভারতীয়রা, কোনো বিদেশি হস্তক্ষেপ থাকবে না। মানে বিদেশি স্কুল কলেজ সব বর্জন করতে থাকলো, স্বদেশি স্কুল কলেজে সবাই ঢুকতে থাকলো এই বঙ্গভঙ্গ প্রতিবাদ করতে করতে। ঠিক আছে, তার জন্য হ্যাঁ, ওটা বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো ছোট হয়ে গেল কেন? তো একটা দরকার ছিল যে স্বদেশীদের কিছু, কারণ সবাই স্কুল কলেজ ছেড়ে দিলে তারা পড়াশোনা করবে কোথায়? তো স্বদেশী কিছু তো তৈরি করতে হবে ভারতীয়দের দ্বারা। তো তখন অরবিন্দ ঘোষ তৈরি করলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, মানে জাতীয় শিক্ষানীতি, যার মাধ্যমে ভারতীয়রা শিক্ষা লাভ করতে থাকে। ঠিক আছে, এটা ছোট্ট হয়ে গেল কেন?
দাঁড়াও তো। তো ঠিক আছে, 1905 হলো। আচ্ছা, আরো কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, যেটা এখন কোনোদিন বলিনি আমি, কার্লাইন সার্কুলার। কার্লাইন সার্কুলার কার্লাইন সার্কুলার কি না, এটা একটা বিদেশি অফিসার ছিল, ইংরেজ অফিসার, যার নাম ছিল কার্লাইন। কিছু কার্লাইন ছিল। তো সে কি বলল, সে বলল যে ভারতীয়রা যদি স্কুল কলেজ সব ত্যাগ করে দেয়, তাদেরকে আমরা আর পরবর্তীকালে স্কুল কলেজে ভর্তি হতে দেবো না। ঠিক আছে, মানে ইংরেজদের স্কুল কলেজ যদি তারা ছেড়ে দেয়, তারা পরবর্তীকালে তাদেরকে আর আমরা স্কুলে নেবো না। তো এর পরিপ্রেক্ষিতে, এর প্রতিবাদে এস.এন. বাসু, সত্যেন্দ্রনাথ বাসু কি করলেন, অ্যান্টি কার্লাইন, অ্যান্টি কার্লাইন কি বললেন, এর প্রতিবাদ করলেন, এবং দিকে দিকে মিছিল, প্রতিবাদ আন্দোলন এর পরিপ্রেক্ষিতে শুরু হলো। অ্যান্টি কার্লাইন এর নেতৃত্ব কে দিয়েছিলেন, এস.এন. বাসু, মনে রেখো নামটা, ঠিক আছে। সব 1905। আচ্ছা, রাখি বন্ধন হলো, এর অ্যান্টি কার্লাইন হলো 1906। মুসলিম লীগ তৈরি হলো। মুসলিম লীগ কোথায় তৈরি হয়েছিল, মুসলিম লীগ তৈরি কোথায় হয়েছিল বলো। মুসলিম লীগ 1906 সালে তৈরি হলো, ঠিক আছে। ঢাকা, ঢাকা নবাব সলিমুল্লাহ, আর কে ছিল, মোহাম্মদ আলী জিন্না, এরা সবাই ছিল, ঠিক আছে। ঢাকাতেই তৈরি হয়েছিল, আর কি বলবো। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, ঢাকাতে একটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে। কোন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ঢাকাতে আছে বলো তো। মানে ওই যে সার্ক, আসিয়ান, WTO, ওয়ার্ল্ড ব্যাংক আছে না, ওইগুলোর মধ্যে একটা হেডকোয়ার্টার ঢাকাতে, আর একটার আছে কাঠমান্ডুতে। কোনটা কোথায় বলো তো, ততক্ষণ পড়া। আচ্ছা, প্রথমে যখন মুসলিম লীগ তৈরি হলো, তখন মুসলিম লীগ আইএনসির সঙ্গেই ছিল, আইএনসি প্লাস মুসলিম লীগ ছিল। যদি বলে এটা তুমি কিভাবে বুঝলে যে আইএনসি আর মুসলিম লীগ একসাথে ছিল, সেটা 1919 সালে যখন গান্ধীজি রাওলাটের সাথে কি যুক্ত করলেন, রাওলাটের সাথে সৈয়দ আলী ভ্রাতৃত্বদ্বয়, আলী ব্রাদার্স, কি রাওলাটের সাথে কি যুক্ত করলেন, আলী ব্রাদার্স কোন আন্দোলনের নেতা ছিল 1919 সালে, যেটা খলিফাদের খিলাফত আন্দোলন। তাহলে খিলাফত আন্দোলন কাদের ছিল, মুসলিমদের। কারণ এটা গল্প আছে, মুসলিম খলিফাকে বরখাস্ত করেছিল সিংহাসন থেকে, সেই পরিপ্রেক্ষিতে খিলাফতরা, সৈয়দ আলী, মোহাম্মদ আলী, এরা আন্দোলন করছিল। তখন গান্ধীজি খিলাফতের সাথে এটা যুক্ত করে দেন, এবং দুটো মিলে শুরু হয় অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। যাই হোক, আমি ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবার এদিকে ফিরে আসি, হরমোন।
তাহলে কি কি কোশ্চেন হলো? হরমোন শব্দের অর্থ কি, কি আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন। এবারে দেখো হরমোন কাকে বলে কেউ জিজ্ঞেস করবে না, যে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো শোনো। বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, সবের ইংরেজি টার্ম আমি বলতে থাকছি, হ্যাঁ, তাতে তোমাদের ইংরেজিতে একটু ইমপ্রুভ হবে। হরমোনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের ইংরেজি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে হরমোন নিকটবর্তী স্থান ছাড়া দূরবর্তী স্থানে কার্যকর হয়। ঠিক আছে, মানে নিকটবর্তী স্থান ছাড়া দূরবর্তী স্থানে কার্যকর হয়। এটার আমি একটা এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি রিসেন্ট, শুনে নাও, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমরা অফলাইন ক্লাস করছো কোথাও, ঠিক আছে, মানে গিয়ে কোথাও একটা গিয়ে ক্লাস করছো, ঠিক আছে। মনে করো আমি একজনকে ধরলাম, কারণ নাম বলছি না, মনে করো তার বাড়ি রানীগঞ্জে, ঠিক আছে, অফলাইন ক্লাস হচ্ছে আসানসোলে। তাহলে সে রানীগঞ্জ থেকে আসানসোলে তো ট্রাভেল করছে, করছে কিনা, ট্রাভেল করছে, তবে না সে ক্লাস পাচ্ছে, দেখা শোনা পড়তে পারছে। তাহলে মনে করো সে, তার সোর্স হচ্ছে রানীগঞ্জ, সোর্স মানে উৎস, মানে সে বেরোলো হচ্ছে রানীগঞ্জ থেকে, আর কাজ করলো মানে কিছু শিখলো হচ্ছে আসানসোলে। এটাই হচ্ছে হরমোনের কাজ। সে বেরোয় এক জায়গা থেকে, কাজ করে আরেক জায়গায়, ঠিক আছে, মানে রানীগঞ্জে ঘর থেকে বেরিয়ে রাস্তার ধারেই বসে গেল না কাজ করতে পড়তে, কিছু দূর ট্রাভেল করলো, ঠিক আছে, এটাই হচ্ছে হরমোনের কাজ। কিছু দূর এসে পরে কাজ করে, ঠিক আছে, ক্লিয়ার। এবার এইখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কি রকম ব্যতিক্রম? যে বাড়ির থেকে বেরিয়েই পড়তে বসে যায়, মানে কোচিং পেয়ে গেল, যে বাড়ির থেকে বসেই কোচিং পেয়ে গেল, মানে বেরোলো আর বসে গেল, তাকে কি বলবো? সে যেখান থেকে বেরোচ্ছে সেখানেই কাজ করছে, লোকাল হরমোন, বাংলা হচ্ছে স্থানীয়, স্থানীয়, ঠিক আছে। দূরে পড়তে আসছে, হরমোনের কাজ। এক্সেপশন আছে লোকাল হরমোন, যে যেখান থেকে বেরোচ্ছে সেখানে কাজ করছে, এটা আছে। উদাহরণটা আছে, এক্সাম্পল, উদাহরণটা আছে। কি উদাহরণ? দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে টেস্টোস্টেরন, আর একটা হচ্ছে, এটাই পরীক্ষায় আছে টেস্টোস্টেরনটাই, আর একটা মনে পড়ছে না নামটা, এডিএইচ মনে হয়। যাই হোক, ছাড়ো, টেস্টোস্টেরন মনে রাখো, আমি দ্বিতীয়টা বলে দিচ্ছি একটু পরে। টেস্টোস্টেরন যেখান থেকে বের হয় সেখানেই কাজ করে, ঠিক আছে, লোকাল হরমোন হয়ে গেল। এটা হচ্ছে সার্ক কাঠমান্ডু বুঝলাম, ঢাকা, ঢাকা কার, ঢাকাতে কার বা ঢাকাতে কিছু প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, টেস্টোস্টেরন মনে রাখো, ঠিক আছে, হয়ে গেল এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। দু নাম্বার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। এমন কিছু হরমোন আছে, এমন কিছু হরমোন আছে যে একটা সেম কাজে সাহায্য করলে অন্য একটি হরমোন ওই কাজটাতে বাধা দেয়। মানে মনে করো
তুমি বলছো, আচ্ছা মনে করো রামনবমীর দিন কি হয়, মিছিল বেরোয়, ঠিক আছে, মিছিল বেরোয়, ঝামেলা হয়, ঠিক আছে। এইবারে কেউ একজন রানীগঞ্জ থেকে আসানসোলে পড়তে আসবে, তো তার মা বলছে ঠিক আছে তুই যা পড়তে, মা বলছে তুই যা পড়তে, কিন্তু বাবা বলছে না যাস না, রাস্তায় ঝামেলা হবে, ঠিক আছে। তার মানে সেম কাজ, তোমার পড়তে যাওয়া, মা হরমোন বলছে তুমি যাও, তোমাকে সাহায্য করছে, আর বাবা হরমোন তোমাকে বাধা দিচ্ছে যাস না। সেম হচ্ছে হরমোন। কি হরমোন? দুটো হরমোন আছে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। এ একটা কাজে সাহায্য করছে, এ ওই কাজটাতে বাধা দিচ্ছে। কি কাজ বলছি, এ ওই কাজটাতে সাহায্য করছে ইনসুলিন, গ্লুকাগন বাধা দিচ্ছে। এবার এই জিনিসটা বোঝাতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে গেছিল একটা জায়গায়। ভালো করে শোনো, দুটো টার্ম আছে, একটা হচ্ছে গ্লুকোজেনেসিস আর একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। গ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। আচ্ছা দেখো এইখানে কি লুকিয়ে আছে, গ্লুকোজ, এখানে কি লুকিয়ে আছে, গ্লাইকোজেন, ঠিক আছে। যা তৈরি হচ্ছে তা এখানে লুকিয়ে আছে, মানে এইখানে তৈরি হচ্ছে গ্লুকোজ আর এইখানে তৈরি হচ্ছে গ্লাইকোজেন, এটুকু খালি মাথায় রাখবো। এইখানে প্রথমটাতে তৈরি হচ্ছে গ্লুকোজ আর দ্বিতীয়টাতে তৈরি হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন, গ্লাইকোজেনেলাইসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন, গ্লাইকোজেনোলাইসিস, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন, গ্লুকোজেনোলাইসিস। ক্লিয়ার এতদূর? আরেকবার বলছি, গ্লুকোজেনেসিস মানে যা লুকিয়ে আছে, যার নাম গ্লুকোজ লুকিয়ে আছে, তো সেইটা প্রোডাকশন হচ্ছে, সেইটা উৎপন্ন হচ্ছে। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন লুকিয়ে আছে, গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে। তো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি গ্লাইকোজেনোলাইসিস বলে, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপত্তি গ্লুকোজেনোসিস বলে, ঠিক আছে। তোদের ক্লিয়ার? এবারে আমি কোনো কনফিউশনে না গিয়ে এইখানে বুঝিয়ে দিচ্ছি। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন মানে এটা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন, তারা একটু মুছি ইরেজার, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন হেল্প করছে ইনসুলিন, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন, দাঁড়া এখানটা বুঝবে না, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশনে হেল্প করছে ইনসুলিন, ঠিক আছে, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশনে হেল্প করছে গ্লাইকোজেন। এবারে কিন্তু বলাবে, ভালো করে শোনো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করছে ইনসুলিন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করছে গ্লুকাগন, ঠিক আছে। এতদূর ক্লিয়ার? তার মানে আমরা এবারে বলতে পারি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করছে ইনসুলিন, কিন্তু বাধা দিচ্ছে গ্লুকাগন। আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করছে গ্লুকাগন, কিন্তু বাধা দিচ্ছে ইনসুলিন, ঠিক আছে। বোঝা গেছে? বলো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করতে সাহায্য করছে ইনসুলিন, কিন্তু বাধা দিচ্ছে গ্লুকাগন,
আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করছে গ্লুকাগন, বাধা দিচ্ছে ইনসুলিন। বোঝা গেছে? বলো। আচ্ছা পুনম, পেয়েছো তো? আজকে ঢুকতে পেরেছো তো? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে সুগার। সুগার সুগার লেভেল। সুগার লেভেল বেড়ে যাওয়া মানে কি? গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া না কমে যাওয়া? আমাকে এই কথার জবাব দাও। সুগার, কারোর সুগার আছে মনে করো, আমরা সবসময় বলি ওর সুগার আছে, ওর ভাত খাওয়া মানা, ও শরীর শুকিয়ে যাচ্ছে, তো সুগার আছে মানেটা কি? গ্লুকোজ লেভেল বাড়া না কমা? মানে ওর গ্লুকোজ বেশি আছে না গ্লুকোজ কম আছে? এটুকু খালি বলো তো। বলো বলো বলো। সুগার আছে মানে কি জিনিস এটা? সুগার আছে মানে চিনি আছে ওর শরীরে অনেক চিনি আছে। স্যার ওকে বলবেই না। আচ্ছা সুগার, ওর সুগার আছে মানে ওর গ্লুকোজ লেভেল হাই। ওর গ্লুকোজ লেভেল হাই মানে কি? ওর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন খুব বেশি হচ্ছে। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন খুব বেশি হচ্ছে মানে গ্লুকোজেনোলাইসিস বেশি হচ্ছে। গ্লুকোজেনোলাইসিস বেশি হচ্ছে। ঠিক আছে? তার মানে এটা কে করছে? এটা কে করছে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, গ্লুকাগন। দেখো এর নামেও আবার মিল আছে কিন্তু, গ্লুকাগন, গ্লুকোজ লুকিয়ে আছে কিন্তু গ্লুকাগন। আগের স্লাইডে পড়লাম যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ইনসুলিন, বাধা দিচ্ছে গ্লুকাগন, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হেল্প করে গ্লুকাগন। তার মানে ওর গ্লুকাগন লেভেল বেশি আছে, সেই জন্য গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন বেশি হচ্ছে। এবং গ্লুকাগন লেভেল এমন বেশি আছে যে ইনসুলিনও তাকে আর বাধা দিতে পারছে না, মানে এত বেড়ে আছে। বোঝা গেছে? তার মানে তখন কি দিতে হয়? বাইরের থেকে ইনসুলিন দিতে হয়। ইনসুলিন নেই কেন? ইনসুলিন নেই, দেখবে ইনজেকশন নিয়ে ইনসুলিন। তার মানে বোঝা গেছে ইনসুলিন কেন দিতে হয় তখন? কারণ এটা কমানোর জন্য। কারণ ইনসুলিন কি করে? এটা বাধা দেবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন বাধা দেবে, সেই বাধাতে ওর গ্লুকোজ লেভেল কমবে, সুগার কমবে। বোঝা গেছে? যাও ডাক্তার বানিয়ে দিলাম। বোঝা গেছে? বলো, আরেকবার বলবো। আরেকবার বলবো? ঠিক আছে। সুগার আছে, সুগার হাই মানে গ্লুকোজ লেভেল হাই। সুগার হাই, গ্লুকোজ লেভেল হাই, এইটুকু মাথায় রাখো। আচ্ছা, মানে গ্লুকোজ হাই মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন উৎপন্ন বেশি হচ্ছে। ঠিক আছে? আগের স্লাইড যদি বুঝে থাকো তাহলে এইটাতে হেল্প কে করে? গ্লুকাগন।
এটাতে হেল্প মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করতে করে। ঠিক আছে, ওর গ্লুকোজ লেভেল বেড়ে আছে, তার মানে ওর গ্লুকোজ উৎপন্ন বেশি হচ্ছে গ্লাইকোজেন থেকে। গ্লুকাগন এত বেশি উৎপন্ন করে দিচ্ছে গ্লুকোজ যে ইনসুলিন তাকে বাধা দিতে পারছে না। মানে শরীরের ইন্টারনাল লেভেল বলছি আমি, কোনো বাইরের থেকে কিছু ইনজেক্ট করতে হয়নি এখনো, এখন আমি গল্প আসেনি। মানে গ্লুকাগন এত বেশি অ্যাক্টিভ ওর শরীরে যে গ্লুকোজ প্রোডাকশন গ্লাইকোজেন থেকে হয়ে যাচ্ছে এত বেশি হচ্ছে, মনে করি 400 হচ্ছে, তো ইনসুলিনের ক্ষমতা 100, কিন্তু গ্লুকাগন তৈরি করে দিচ্ছে আবার 400। তাহলে বাধা বাধা কেমন ভাবে দেবে 300, 300 তো বেশি থাকছে, 400 মাইনাস 100, 300 বেশি থাকছে। তো এই 300টাকে আবার প্রশমিত করার জন্য তখন বাইরের থেকে এক্সটার্নালি ইনসুলিন নিতে হয় আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে। যাদের সুগার লেভেল বেশি তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। এই হচ্ছে গল্প। ঠিক আছে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রোডাকশন বেশি হচ্ছে, এটাতে হেল্প করছে গ্লুকাগন বেশি প্রোডাকশন হচ্ছে বলে গ্লুকোজ প্রোডাকশন বেশি হচ্ছে। এত বেশি হচ্ছে যে ইনসুলিন আর প্রশমিত করতে পারছে না একে, তখন বাইরে পড়ে, নাহলে শরীর খারাপ হয়ে যায়। এবারে হয়েছে, বুঝেছো? এবারে বুঝেছো? আচ্ছা আচ্ছা, কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে সুগার লেভেল বেড়ে যায়, যেমন ভাত, মিষ্টি, এসব। আচ্ছা, মিষ্টি এমন একটা জিনিস না, মিষ্টি, টক, ঝাল, যেগুলো সব খাবারে কিছু না কিছু মানে পয়েন্টেও দিতে হয়, নাহলে ঠিক স্বাদ আসে না। যেমন আমি ধরলাম ভাত, ঠিক আছে, তুমি যদি টেস্ট করো চালকে, মানে ল্যাবরেটরিতে টেস্ট করো, তার মধ্যে 0.00001 মিলিগ্রামও সুগার পাবে। ঠিক আছে, সুগার পাবে। আবার টকও পাবে, ঝালও পাবে, সবগুলোই পাবে, কিন্তু আমাদের জীব সেটা দেখতে পায় না, মানে সেটা বুঝতে পারে না জীব, সেটা ল্যাবরেটরিতে হয়। ঠিক আছে, তো সেই জন্য দেখবে ঘুম থেকে উঠে একবার টেস্ট হয় সুগার টেস্ট, ঘুম থেকে উঠে একবার টেস্ট হয়, আর খাবার খেয়ে একবার টেস্ট হয়, মানে ফাস্টিং কিছু একটা বলে, ফাস্টিং, তারপরে একটা কিছু বলে। সেই জন্য যে হজম হয়ে গেছে একবার সুগার লেভেল, খাবার পর সুগার লেভেল কত থাকছে, তাহলে সেটা বোঝা যায়। যাই হোক, অত ভেবে লাভ নেই। একটা জিনিস আছে যেটা ভুল লাগছে, এমনি দেখেছো সব সিরিয়ালে, অনেক সিরিয়ালে দেখায় কি, এটা হার্টবিট, হার্ট চলছে সেটা বোঝাচ্ছে, আর যদি এমনি হয়ে যায় তাহলে গেল। ঠিক আছে, চলছে এটা বোঝাচ্ছে। তো এইটা মাপা কোন যন্ত্রের সাহায্যে হয়? এটা মাপা কোন যন্ত্রের সাহায্যে হয়? এর আবার সব সবের আবার মানে আছে, হ্যাঁ, সবের আবার মানে আছে। এটা যখন রক্ত পড়াবো না তখন বলবো। এর মানে হচ্ছে, এর মানে ওপরটার মানে হচ্ছে এক্সপানশন, আর নিচেরটার মানে হচ্ছে কন্ট্রাকশন, মানে সংকুচিত প্রসারিত। এটা বোঝাতে হবে হার্টে, রক্ত বেরিয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, রক্ত ঢুকে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এগুলো বোঝাতে হবে।
যাক, ছাড় ছাড়, অন্য অন্য দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সে ঠিক আছে। ইকো কি লিখলে? না গো, না না না, একটু ভুল আছে রাধা। যেটা আমি দেখালাম, যেটা আমি দেখালাম, এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফ, আর যন্ত্রটার নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। গ্রাম, ঠিক আছে, হ্যাঁ গ্রাম। যন্ত্রটার নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, আর যেটা আঁকলাম সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফ। গ্রাফে দেখছো, গ্রাফ। আর ব্লাড প্রেসার মাপা হয় স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমো মানেও আছে একটা জিনিস, ম্যানোমিটার মানে হচ্ছে চাপ, স্ফিগমো মানে হচ্ছে কন্ট্রাকশন, ডিভিটি, এক্সপানশন, যাই হোক ছাড়ো। আচ্ছা, দুটো বৈশিষ্ট্য হলো হরমোনে, দুটো বৈশিষ্ট্য হলো। একটা জিনিস আছে, হরমোন দু প্রকার, উদ্ভিদ আর হরমোন লিখলাম না, হ্যাঁ, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। ঠিক আছে, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। এই হরমোন এমন একটা চ্যাপ্টার জানো, কম্পিটিটিভ এক্সামের সব পরীক্ষায় আসে, প্লাস ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল জেনপাস, ওয়েস্ট বেঙ্গল জিএনএম, এনএম, নিট, সবইতেই আছে। ঠিক আছে, এমন একটা চ্যাপ্টার এই হরমোন কোষ, এই দুটো এমন একটা চ্যাপ্টার, সব পরীক্ষায় আসবে একটা করে কোশ্চেন, আর পাবি। তো হরমোন দুই প্রকার, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। ঠিক আছে, এবার উদ্ভিদ হরমোনকে আমি নিলাম। উদ্ভিদ হরমোন ভালো করে শোনো, হ্যাঁ। এর চারটে ভাগ, চারটে ভাগ। কি কি? প্রাকৃতিক হরমোন, প্রাকৃতিক হরমোন সবগুলো ডিটেলসে পড়তে হবে। প্রাকৃতিক হরমোন, নেক্সট কৃত্রিম হরমোন, নেক্সট প্রকল্পিত হরমোন, নেক্সট গ্যাসীয় হরমোন। ঠিক আছে, প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত, গ্যাসীয়। প্রাকৃতিকের ইংরেজি হচ্ছে ন্যাচারাল, কৃত্রিমের হচ্ছে আর্টিফিশিয়াল, প্রকল্পিতর হচ্ছে পস্টিউলেটেড, POSTULATED, পস্টিউলেটেড। ঠিক আছে, আর গ্যাসীয় হচ্ছে গ্যাসিয়াস, GASEOUS, গ্যাসিয়াস হরমোন। ঠিক আছে, প্রাকৃতিক, ন্যাচারাল, কৃত্রিম, আর্টিফিশিয়াল, প্রকল্পিত, পস্টিউলেটেড, গ্যাসীয়, গ্যাসিয়াস। ক্লিয়ার হতো দূর? প্রাকৃতিক নিলাম, প্রাকৃতিককে নিলাম। ঠিক আছে, প্রাকৃতিকের আন্ডারে চারটে পড়ে, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড শর্টে বলে ABA। ঠিক আছে, প্রাকৃতিক হরমোন চার প্রকার, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন বা কাইনিন, যা বলুক দুটো একই জিনিস, সাইটোকাইনিন বা কাইনিন।
অ্যাবসাইসিক অ্যাসিড ABA। ক্লিয়ার? সবে ডিটেলসে পড়তে হবে। নেক্সট, প্রাকৃতিক হলো কৃত্রিম। কৃত্রিমের কিছু কিছু ভাগ আছে, কিছু কিছু নাম আছে, জেনে নাও। IBA, IBA মানে হচ্ছে ইন্ডল বিউটারিক অ্যাসিড। এগুলো নূপুর ভালো জানবে, মানে তোমার তো মুখস্থ ছিল ভালোই হরমোনের পুরো নামগুলো। আচ্ছা, প্রাকৃতিক হরমোন মানে কি? যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়। কৃত্রিম হরমোন মানে কি? পরীক্ষাগারে যেগুলো বৈজ্ঞানিক উপায়ে তৈরি করা যায়। তো IBA তৈরি করা হলো বৈজ্ঞানিক উপায়ে। নেক্সট, 2,4-D, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2,4-D অনেকবার প্রশ্ন এসছে, কেমন ভাবে বলে দিচ্ছি। 2,4-D এর ফুল ফর্ম হচ্ছে 2,4-ডাই মিথাইল অ্যাসিটিক অ্যাসিড। ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D থেকে দুটো কোশ্চেন এসছে, দুটো কোশ্চেনই আসবে, তার বাইরে আসবে না। সেটা হচ্ছে 2,4-D হচ্ছে কৃত্রিম, দাঁড়াও দাঁড়াও অন্য স্লাইডে করছি, আগে বলে নি। 2,4-D আরো আছে NaA। NA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, দাঁড়াও তো। আচ্ছা, এখানটা আমার ভুল, এটা ডাইক্লোরোফেনেক্সি অ্যাসিটিক অ্যাসিড হবে। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ফুল ফর্ম জানে, বলতে বলতে প্রমাণও দিয়ে দিল। যাই হোক, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আর IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো হচ্ছে কৃত্রিম হরমোনের, কৃত্রিম উদ্ভিদ হরমোনের উদাহরণ। 2,4-D, 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে একটা কোশ্চেন, এটা হচ্ছে একটা কৃত্রিম অক্সিনের উদাহরণ, কৃত্রিম অক্সিনের উদাহরণ, ঠিক আছে। মানে একে কৃত্রিম অক্সিন হিসেবে কাজ করে, মানে অক্সিন যে যে কাজগুলো করে পড়বো, সেই সেই কাজগুলো 2,4-D ও করতে পারে। সেটা পরীক্ষাগারে তৈরি করা হয় 2,4-D। আর কি এর মেন কাজ হলো, মানে 2,4-D এর মেন কাজ হলো আগাছা দমন করা। এটাই পরীক্ষায় আসে বারবার, আগাছা দমন করা, ঠিক আছে। আগাছা দমন করা, ইংরেজি হচ্ছে হার্বিসাইড। হার্বিসাইড, আগাছা দমন করা 2,4-D এর মেন কাজ।
মনে রাখো, হ্যাঁ, 240টা। নেক্সট, ন্যাচারাল হলো কৃত্রিম, হলো পস্টিউলেটেড প্রকল্পিত। এটা তিনটে আছে, প্রকল্পিত তিনটে আছে। একটা হচ্ছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন, ডরমিন আর ভার্নালিন। ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন, তিনটে আছে। আচ্ছা, প্রকল্পিত হরমোন কাকে বলে? প্রকল্পিত উদ্ভিদ হরমোন যেসব হরমোনের কার্যকারিতা এখনো অবধি জানা যায়নি, আবিষ্কৃত হয়েছে কিন্তু কার্যকারিতা ঠিক মতো জানা যায়নি, তাদেরকে প্রকল্পিত হরমোন বলে। ঠিক আছে, এই ফ্লোরিজেন আর ডরমিন ইম্পর্টেন্ট, ঠিক আছে, করব, ক্লিয়ার। আর একটা বাঁচলো, সেটা হচ্ছে গ্যাসীয়, একটাই আছে, ইথিলিন। হ্যাঁ, ইথিলিন। দুটো কোশ্চেনই আসে, নিচের মধ্যে কোনটি গ্যাসীয় হরমোন? ইথিলিন। আর ফল পাকতে নিচের মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ফল পাকতে, ফল পাকতে নয়, ফল পাকাতে। ফল পাকাতে নিচের মধ্যে কোন হরমোনটি ব্যবহৃত হয়? ইথিলিন। ঠিক আছে, দুটো কোশ্চেন। নিচের মধ্যে কোনটি গ্যাসীয় হরমোনের উদাহরণ? ইথিলিন। নিচের মধ্যে কোনটি ফল পাকতে ব্যবহৃত হয়? ইথিলিন। ইথিলিন। আচ্ছা, ইথিলিনের সংকেত জানো? ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, C2H4, H2C, ডাবল বন্ড CH2। তার মানে কেমিস্ট্রির কোশ্চেন, নিচের মধ্যে কোনটিতে দ্বিবন্ধন দেখা যায়, ডাবল বন্ড? ইথিলিন একটা এক্সাম্পল, যদি ইথিলিন থাকে মেরে আসতে পারো। ঠিক আছে, C2H4, H2C, ডাবল বন্ড CH2, এগুলো পড়েছো। অ্যালকালাইড, অ্যালকালাইড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ইক আর অ্যাড, মনে আছে? মনে থাকবে না, আমারই মনে নেই। যাই হোক, এটা হলো। এবারে আসো অক্সিন। অক্সিন, অক্সিন, ঠিক আছে। প্রথম কোশ্চেন, অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের কেমিক্যাল নেম কি? অক্সিনের রাসায়নিক নাম হলো IAA, ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। হয়ে গেল। ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, মানে বের হয়, মানে সিনথেসাইজ হয়? সংশ্লেষণ মানে হচ্ছে সিনথেসাইজ। অক্সিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষ হয়? মনে হচ্ছে না, কিছু মনে হয়নি। ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষ হয়। আচ্ছা নূপুর, বলো তো, দাঁড়াও বলবো, তোমার জন্য একটা কোশ্চেন আসছে, দাঁড়াও। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন বের হয়, ঠিক আছে। অক্সিনের অন্য নাম হচ্ছে হেটারো অক্সিন, হেটারো অক্সিন। আচ্ছা নূপুর, বলো তো, এই অক্সিনকে হেটারো অক্সিন নাম কেন দেওয়া হলো?
বলো। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। অক্সিনের অন্য নাম হেটারো অক্সিন। ঠিক আছে। অক্সিন জলে দ্রাব্য হরমোন, ঠিক আছে, জলে দ্রবীভূত হয়ে যায়। হুম, যাক মনে আছে। ঠিক আছে। আচ্ছা, হেটারোক্সিন কেন বলেন? অপু বলেছে ঠিক, কারণ অক্সিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত হয়, সেই জন্য হেটারোক্সিন। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত হয়, তাই হেটারোক্সিন। অক্সিন জলে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু স্নেহ পদার্থে দ্রবীভূত হয় না, মানে ফ্যাটে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, এগুলো মনে রেখো। নেক্সট, কাজ, অক্সিনের কাজ। ফার্স্ট কাজ হলো বৃদ্ধি। বৃদ্ধি, আচ্ছা একটা জিনিস মনে পড়লো, এটা একটু জেনে রাখবে তো। গাছের বৃদ্ধি, গাছের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? গাছের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার দ্বারা। ঠিক আছে, অক্সানোমিটার দ্বারা গাছের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার দ্বারা। একটু খেয়াল রেখো তো। বৃদ্ধি, অক্সিনের প্রধান কাজ হলো বৃদ্ধি করা, গাছের বৃদ্ধি করা। শুনবে ভালো করে, ঠিক আছে। মনে করে এটা একটা গাছ আছে, এটা একটা গাছ আছে, ভালো করে রাখি। এটা একটা গাছ আছে, এইদিকে আছে লাইট, মানে সানলাইট। ঠিক আছে, আর এইদিকে প্রয়োগ হয় অক্সিন। ঠিক আছে, মানে অক্সিন যেদিকে ক্রিয়া করে তার উল্টো দিকে গাছের বৃদ্ধি হয়। ঠিক আছে, মানে অক্সিন যেদিকে ক্রিয়া করে তার উল্টো দিকে গাছের বৃদ্ধি হয়। মাথায় ভালো করে ঢোকা। অক্সিন সব সময় ক্রিয়া করে আলোর উৎসের বিপরীত দিকে। অক্সিন সব সময় ক্রিয়া করে, মানে কাজ করে আলোক উৎসের বিপরীত দিকে। ঠিক আছে, আর যেদিকে ক্রিয়া করবে তার উল্টো দিকে বৃদ্ধি হবে, মানে পেছন দিকে করলে সামনের দিকে বৃদ্ধি হবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? সামনের দিকে বৃদ্ধি হবে। অক্সিন প্রধান কাজ হলো ফটোটপিক, আর জিওট্রপিক বৃদ্ধিতে সাহায্য করা। এই দুটো জিনিস কি? ফটোট্রপিক আর জিওট্রপিক। ফটোট্রপিক ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ফটো মানে লাইট, লাইট যেদিকে সেই দিকে বৃদ্ধি। অক্সিন উল্টো দিকে কাজ করছে, লাইটের দিকে বৃদ্ধি হচ্ছে, এটা ফটোট্রপিক, মানে লাইটের দিকে বৃদ্ধি। এবারে আসি জিওট্রপিক। জিওট্রপিক বোঝানোর আগে আমাকে এখানে একটা জিনিস বোঝাতে হবে। ফটোট্রপিক মুভমেন্টে, ফটোট্রপিক চলনে গাছের মূলের বৃদ্ধি হয়। ভুল বললাম,
গাছের কাণ্ডের বৃদ্ধি হয়, ঠিক আছে, পাতার বৃদ্ধি হয়, ক্লিয়ার? কাণ্ড আর পাতার বৃদ্ধি হয় ফটোট্রপিক মুভমেন্টের দ্বারা। আর জিওট্রপিক মুভমেন্ট কি? জিও মানে হচ্ছে পৃথিবী, জিও মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী কোথায় আছে? পৃথিবী আছে মাটির নিচে, কারণ আমরা সবাই পৃথিবীর ওপর ভাগে বসবাস করি, তাই আকাশ দেখতে পাই। পৃথিবী আছে মাটির নিচে, তাহলে মাটির নিচে কি আছে? গাছে মূল, মূল, মূল আছে তো। এবারে দেখো, দাঁড়াও, আলো কোন দিকে? আলো আছে এইদিকে, মূল আলোর দিকে বেঁকে যাবে, ঠিক আছে, মূল আলোর দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে জিওট্রপিক মুভমেন্ট। তাহলে অক্সিন সব সময় কাজ করবে আলোর উৎসের বিপরীত দিকে। অক্সিন যেদিকে কাজ করবে তার উল্টো দিকে গাছের বৃদ্ধি হবে, সে কাণ্ড হোক, পাতা হোক, মূল হোক, ফল হোক, ফুল হোক, যাই হোক, যেদিকে ক্রিয়া করবে তার উল্টো দিকে বৃদ্ধি হবে। এবং অক্সিন সব সময় কাজ করে আলোর উৎসের বিপরীত দিকে। এটা ভালো করে মাথায় ঢোকাও, অনেকবার বলছি, তার কারণ আছে। আলোর উৎসের বিপরীত দিকে কাজ করে কোন হরমোন? অক্সিন। ক্লিয়ার? ফটোট্রফিক, জিওট্রফিক, ক্লিয়ার? ফটো মানে লাইট, লাইট মানে সানলাইট, সানলাইট হোক, সানলাইট ধরো, এটা হলো 1 নম্বর কাজ, বৃদ্ধি করা। নেক্সট, নেক্সট, নেক্সট এখানে দুটো টার্ম আসবে, সেটা হচ্ছে, এটাও তোমরা জানো, জানো তোমরা সবই, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি বীজবিহীন ফল উৎপাদন করা। বীজবিহীন ফল উৎপাদন কার প্রভাবে হয়? অক্সিনের প্রভাবে। বীজবিহীন ফল উৎপাদন হয় অক্সিনের প্রভাবে, ঠিক আছে, মানে যেই ফলে কোনো বীজ নেই তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। এটা অক্সিন দিয়ে দিলে বীজ ছাড়াই ফল উৎপাদন হয়ে যাবে। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো গরমকাল না এলেও আম কিভাবে পেকে যাচ্ছে, আম কিভাবে পেকে যাচ্ছে তাড়াতাড়ি, বুঝে গেছো আশা করি। পটল, আলু, বেগুন, কুমড়ো কিভাবে বড় বড় হয়ে যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি কিভাবে বড় বড় হয়ে যাচ্ছে, আশা করি বুঝে যাচ্ছে, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কি দেওয়া হচ্ছে? আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে পার্থেনোকার্পি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। নিষেক ছাড়া মানে ফার্টিলাইজেশন, নিষেক ছাড়াই ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া, নিষেক ছাড়াই ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া মানে বাচ্চা তৈরি হয়ে যাওয়া, নিষেক ছাড়াই ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া। এইখানে আমি পড়াবো না, দুটো জিনিস আসবে। আচ্ছা, নিষেক ছাড়া ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া একে বলা হচ্ছে
পার্থেনোজেনেসিস। একটু দাঁড়াও। এখানে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে নেক্সট দিন বলে দেবো, হ্যাঁ, এটা ব্লু বেবি সিন্ড্রোম আর টেস্ট টিউব বেবি। এই দুটো কনসেপ্ট নেক্সট দিন বলে দেবো, হ্যাঁ। ব্লু বেবি সিন্ড্রোম আর টেস্ট টিউব বেবি। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম সেখানে আসি। নিষেক ছাড়া ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া। নিষেক ছাড়া ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাওয়া মানে বাচ্চা তৈরি হয়ে যাওয়া। আচ্ছা, বাচ্চা কোথায় থাকবে? ইউটেরাস। মানে ইউটেরাস বাংলা বলো তো কেউ? ইউটেরাস। আচ্ছা, এই ইউটেরাসের চারিদিকে কি থাকে? ফ্লুইড থাকে। ফ্লুইড মানে সোজা কথায় জল। সোজা কথায় জল, কারণ কোনো ধাক্কা বা আঘাত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য, বাইরের কোনো ধাক্কা যাতে বাচ্চা অব্দি না পৌঁছায় তার জন্য। বাচ্চা থাকে এই মাঝখানটাতে, তাকে ঘিরে থাকে জল, মানে ফ্লুইড। ঠিক আছে, এই বাচ্চার সাথে মায়ের ডাইরেক্ট কানেকশন থাকে একটা কর্ডের দ্বারা। খাবার দাবার এই কর্ডের মাধ্যমে যায় বাচ্চার কাছে, এই কর্ডের দ্বারা। বাচ্চা যখন বেরোয় না মায়ের থেকে, মানে পৃথিবীতে আলো দেখে, তখন এই কর্ডটা নিয়ে বেরোয়। এই কর্ডটা ডাক্তারে কাটে, ওই পেটের ওখানে লেগে থাকে কর্ডটা। এই কর্ডটার নাম হচ্ছে, সবাই জানো, আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড এর মাধ্যমে খাবার দাবার সব, জল টল সব বাচ্চার কাছে যায় আম্বিলিকাল কর্ড। এটা হলো অক্সিজেন আর কাজ। আর আর কিছু তো মনে পড়ছে না। হ্যাঁ, একটা জিনিস, অক্সিন। অক্সিন অক্সিন ট্রিপ্টোফ্যান বললাম না, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন তৈরি হয়। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন তৈরি করা হয়। এই তৈরি করার সময় একটা মেটাল লাগে, ধাতু। এই তৈরি করার সময় একটা মেটাল লাগে, কি মেটাল? জিঙ্ক। জিঙ্ক ধাতুটা ট্রিপ্টোফ্যান থেকে অক্সিন তৈরিতে সাহায্য করে, এটা একটু মনে রেখো তো। আর জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। 30, ঠিক আছে, এটা একটু মনে রেখো তো। নেক্সট, অক্সিনের এই কাজগুলি করো। আর একটা জিনিস অক্সিন শেষ করি, কৃত্রিম অক্সিন। এটা পেয়ে গেছে, আগে বলে দিলাম আমি কৃত্রিম অক্সিন কোনটা। কৃত্রিম অক্সিন হচ্ছে NaA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4-ডাইক্লোরোফেন,
ফেনক্সিঅ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডল বিউটারিক অ্যাসিড, আর এই সকলই। ঠিক আছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, IBA। IPA ফুল ফর্ম, IPA ফুল ফর্ম ইন্ডল পেন্টাথেনিক অ্যাসিড। পেন্টাথেনিক বলে কিছু, পেন্টাথেনিক অ্যাসিড না, প্রোপাইলিক অ্যাসিড, দেখতে হবে, লিখে দিচ্ছি আমি। IPA ইন্ডল প্রোপাইলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কৃত্রিম অক্সিনের উদাহরণ। মানে বৈজ্ঞানিক গবেষণাগারে এগুলো তৈরি করা হয়। এবার বলো, কোনো কোশ্চেন আছে? এখনো অবধি সব বুঝলে যেগুলো বুঝালাম? বলো বলো, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন?